নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা হচ্ছে। যদিও মুহতারাম উপস্থাপক ঘুমের কথা বলেছেন, বাকি আমার মনে হয় না এত সুন্দর আলোচনার ভিতরে কারো ঘুম আসার কথা। তারপর আমরা একটু চেক করি কারো ঘুম এসেছে কিনা। আমার আগে মুফতি জুবাইর আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ জাকাতের আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন। আমরা একটু চেক করতে পারি আমরা আলোচনাটা বুঝেছি কিনা। আচ্ছা বলুন দেখি, গরুর ডিমে জাকাত আসবে? কোনো ইখতিলাফ আছে আইম্মাদের? আচ্ছা, এর মানে আমরা তাহলে বুঝেছি, আমাদের তাহলে ঘুম আসে নাই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি। আমাদের এই সেশনে আলোচনা হবে জাকাতযোগ্য সম্পদ থেকে ঋণ বিয়োগ করা। আমাদের আগের যে সেশন হয়েছে এখানে আমরা দেখেছি যে অনেক ধরনের সম্পদে জাকাত আসে। তো প্রচুর জাকাত এখন স্তূপ হয়ে গিয়েছে। সাধারণত যোগ্য মানুষ একত্র করেন আর অযোগ্য মানুষ ওইখান থেকে দূর করে দেন, কমিয়ে দেন। ধ্বংস করা অনেক সহজ। তো আমি মূলত এসেছি আপনাদের সহজার্থে জাকাত কিছু কমিয়ে দেওয়ার জন্য। তাহলে অনেক উপকার হলো, আপনাদের জাকাত কমে গেল, তাই না? এরকম না। আমাদের এই আলোচনা শুরু করার আগে আমাদের মাইন্ড সেটআপে মনে রাখতে হবে জাকাত কমানো এইটা আসলে কোনো সৌভাগ্যের বিষয় না, বা এটা আমাদের জন্য কোনো অপরচুনিটি বা সুযোগ না, বরঞ্চ এটা উল্টো হওয়া উচিত। যেমন আমরা অনেক সময় অনেক প্রশ্ন দেখি যে আমরা যখন সফর করি, মুসাফির হই, তখন আমরা কসর আদায় করি, 2 রাকাত ফরজ আদায় করি 4 রাকাতের স্থলে। এইখানে মানুষ সবসময় প্রশ্ন করেন যে সুন্নত নফল পড়তে হবে কিনা। মানে মানুষ বেশি পড়তে চান। কেন বেশি পড়তে চায়? কারণ সে মনে করে সালাত যত বেশি আদায় করব তত আমার বেশি লাভ হবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে কেমন যেন আমাদের মানসিকতা একটু বিপরীত হয়ে যায়। আমরা চেষ্টা করি সবসময় কমাতে। আমরা যদি বিশ্বাস করি যে সালাত একটি ফরজ বিধান, একই রকমভাবে জাকাতও একটি ফরজ বিধান, তাহলে এটি কমাতে চাওয়া এই দিকে উৎসাহ থাকা উচিত না। উৎসাহ থাকা উচিত এই দিকে কসরের মতো, যে মুফতি সাহেবকে জিজ্ঞেস করা যে আমার ঋণ আছে, আমি মাইনাস করতে চাচ্ছি না, এইটা আমার জন্য বৈধ হবে কিনা। কিন্তু আজ পর্যন্ত এই প্রশ্ন আমরা কোনোদিনও পাইনি। আশা করছি আজকের এই আয়োজনের পর থেকে আমরা আপনাদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন পাবো ইনশাআল্লাহ। একেবারে সংক্ষেপে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক নাবিল। আমি আইএফএ কনসালটেন্সিতে গবেষক এবং কর্পোরেট শরিয়া কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আচ্ছা, জাকাতযোগ্য সম্পদ থেকে ঋণ বাদ দেওয়া, এই আলোচনাটা কেন প্রয়োজন? ছোট্ট একটা সেশন হলেও এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? একটু আগে আমরা দেখেছি সব ধরনের সম্পদে জাকাত আসে না। কি কি সম্পদে জাকাত আসে? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদ। যেমন ফিক্সড অ্যাসেট, যেগুলো বিক্রির জন্য না, এইখানে জাকাত আসে না। কারো যদি একটা বিশাল ফ্যাক্টরি থাকে 1000 কোটি টাকার, যেখানে তার বিল্ডিং, মেশিন ইত্যাদির মূল্যই আছে 800 কোটি টাকা, তাহলে কি তাকে ওই 800 কোটি টাকার অংশের উপরে জাকাত দিতে হবে? হবে না। এটা কিন্তু আমরা একটু আগেই জেনেছি। আবার আমরা জানি জাকাতযোগ্য সম্পদ থেকে ঋণকে বিয়োগ দিতে হয়। এই এতটুকু তথ্য যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে এখান থেকে একটা কনফিউশন হতে পারে, আপনাদের না হলেও আমার হতো। আমি যেটা কল্পনা করতাম সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ অথবা বিএমডাব্লিউ অথবা অডি গাড়ি দিয়ে বিশাল বড় বড় ফ্যাক্টরির মালিকরা আসছেন এবং ফ্যাক্টরির কর্মচারীদের কাছ থেকে তারা জাকাত গ্রহণ করছেন। উল্টো মনে হচ্ছে আপনাদের কাছে? বাস্তবে কিন্তু বিষয়টা এরকমই হওয়ার কথা ছিল। কারণ বর্তমান সময়ে যারা বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন তারা সাধারণত ব্যাংক লোন নিয়ে এইসব কারখানা প্রতিষ্ঠা করে থাকেন এবং তাদের উপরে শত শত কোটি টাকার ঋণ থাকে। এখন জাকাতযোগ্য সম্পদ যদি ফিক্সড অ্যাসেট না হয়, অর্থাৎ সামান্য শুধুমাত্র কাঁচামাল হয়, একটা বিশাল ফ্যাক্টরিতে কাঁচামাল কতটুকুই থাকবে? সর্বোচ্চ 50 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, এর বেশি তো না। কিন্তু সেই ব্যক্তির ঋণ আছে হয়তো 1000 কোটি টাকা। তাহলে কি হবে? আমরা যদি সম্পূর্ণ ঋণটা মাইনাস করে দেই তাহলে এই যে মালিক, উনি বিএমডাব্লিউ গাড়ি দিয়ে তার অধীনস্থ যেই কর্মচারী, যিনি হয়তো মাত্র 30,000 টাকা বেতন পান, বছর শেষে তার কাছে 1 লক্ষ টাকার সেভিংস আছে, তার কাছে গিয়ে হাত চাইতে পারবেন যে আমার 1000 কোটি টাকা ঋণ আছে, আমি অত্যন্ত অসহায়, আমাকে কিছু টাকা জাকাত দেন। এই কনফিউশনটা যেন না হয়, এজন্যই আমাদের পরের আলোচনাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর বিষয় যে ঋণ বাদ দেওয়া যাবে কি যাবে না, এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে সালাফে সালিহিন থেকে আমরা 2 ধরনের মতই দেখতে পাই। অর্থাৎ কোনো সালাফ, কোনো মাযহাবে এই মতও আছে যে জাকাতযোগ্য সম্পদ থেকে কোনো ধরনের ঋণ মাইনাস করা যাবে না। বিশেষ করে শাফিঈ মাযহাবের মুফতাবিহি কওল হচ্ছে এটাই
যে আপনার কাছে যত ধরনের সম্পদ আছে সব সম্পদের জাকাত দিতে হবে, আপনার উপরে যেই ঋণ আছে সেগুলো কোনো অংশই মাইনাস করা যাবে না। তবে সালাফের জুমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম বা সংখ্যাগরিষ্ঠ মাযহাব বা সালাফ তারা মনে করেন যে জাকাতযোগ্য সম্পদ থেকে ঋণ মাইনাস করা যাবে। এটি হচ্ছে মৌলিক পয়েন্ট। দ্বিতীয় যেই মৌলিক পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে সব ক্ষেত্রে আমরা ঋণ মাইনাস করতে পারবো কি পারবো না। যেমন স্বর্ণরূপার জাকাত আছে, নগদ ক্যাশের জাকাত আছে, ব্যবসায়িক সম্পদের জাকাত আছে, কিছুক্ষণ পর আরেকটি সেশনে আমরা ফসলের জাকাতের আলোচনা করব। তো এখানে মনে রাখতে হবে যে স্বর্ণরূপা, নগদ ক্যাশ এবং ব্যবসায়িক সম্পদ এই 4 শ্রেণীর জাকাত থেকে আমরা যেই ঋণ আছে সেটাকে মাইনাস করতে পারবো, কিন্তু ফসলের জাকাতের ক্ষেত্রে ঋণ মাইনাস করা যাবে না। অর্থাৎ আমি যখন ফসলের জাকাত হিসেব করছি তখন সেখানে আমার কতটুকু ঋণ আছে সেটি আমি কোনোভাবেই হিসাব করব না, বরঞ্চ যতটুকু আমার জাকাত এসেছে বা যতটুকু সম্পদ আছে তার একটি অংশ আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা 2 নম্বর মৌলিক পয়েন্ট পেলাম যে ফসলের জাকাতের ক্ষেত্রে ঋণ মাইনাস হয় না, বাকি ক্ষেত্রে মাইনাস হয়। এখন পরবর্তী প্রশ্ন তাহলে থাকবে যে আমরা সমস্ত ঋণ বাদ দিতে পারবো কি পারবো না। যেমন একটু আগেই আমরা বলেছি আমাদের বর্তমান শিল্পপতিদের অনেক ঋণ থাকে, অতএব তারা কি সব ধরনের ঋণ বাদ দিতে পারবেন? এই প্রশ্নটির জবাব জানতে হলে আমাদেরকে পরের স্লাইডে ঋণের ধরন সম্পর্কে জানতে হবে। আমাদের যত ধরনের সম্পদ আছে এবং সম্পদের পাশাপাশি যে ঋণ আছে এই ঋণগুলোকে আমরা মৌলিকভাবে 2টা পয়েন্টে ভাগ করতে পারি, যেটা আমরা স্ক্রিনে দেখছি। কিছু ঋণ আছে যেটা আমরা সাধারণত ব্যক্তিগত পর্যায়ে বা পার্সোনাল পর্যায়ে নিয়ে থাকি, এইটাকে আমরা ব্যক্তিগত ঋণ অভিহিত করতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমার এই মুহূর্তে হঠাৎ করে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়েছে, প্রচুর চিকিৎসা খরচ বাবদ আমার টাকা দরকার, আমি কারো কাছ থেকে ঋণ নিলাম, এটা হচ্ছে ব্যক্তিগত ঋণ। অথবা আমার সন্তানের এই মাসে স্কুলের খরচ দিতে হবে, আমি এখনও স্যালারি পাইনি, অথবা বাড়ি ভাড়া দিতে হবে, এই বাবদ আমি কারো কাছ থেকে কোনো ঋণ গ্রহণ করলাম, এটি হচ্ছে ব্যক্তিগত ঋণ। একই রকমভাবে আমি আমার নিজের ব্যক্তিগত বসবাসের জন্য ফ্ল্যাট, এই ফ্ল্যাটের জন্য আমি ঋণ নিলাম, আমার একটি গাড়ি প্রয়োজন, এটির জন্য ঋণ নিলাম, যদি সেটি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্য হয় এটিও ব্যক্তিগত ঋণ। পক্ষান্তরে আরও কিছু ঋণ আছে যেগুলো আমরা ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে নেই না, বরঞ্চ আমাদের ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে থাকি। সেটি হচ্ছে ব্যবসার প্রতিষ্ঠা করা, ব্যবসাকে বড় করা, সম্প্রসারণ করা ইত্যাদি নানা উদ্দেশ্যে। এক কথায় সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে আমরা যদি জাকাতের ক্ষেত্রে ঋণের হিসাব করতে যাই তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে এই ঋণটি কি ব্যক্তিগত ঋণ নাকি ব্যবসায়িক ঋণ, কারণ দুইটির বিধান কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো 1 নম্বরে আসি, যদি ঋণটি ব্যক্তিগত ঋণ হয় তাহলে সব ধরনের ঋণকে আমরা মাইনাস করব কিনা? না। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে যেই সমস্ত ঋণ আমরা একান্ত প্রয়োজনে গ্রহণ করেছি এবং ঋণ ছাড়াও যেগুলো আমাদের প্রয়োজনীয় বকেয়া, যেমন বাসা ভাড়া এখনও বাকি আছে, ইলেকট্রিসিটি বিল বাকি আছে, এই ধরনের বকেয়া এবং প্রয়োজনীয় ঋণ সেইগুলোই কেবলমাত্র জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস করা যাবে। এখন প্রয়োজনীয় ঋণ দ্বারা কি উদ্দেশ্য? প্রয়োজনীয় ঋণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তি তার স্বাভাবিক সামাজিক যে স্ট্যাটাস আছে সেইটা মেনটেন করতে গিয়ে তার যেই ব্যক্তিগত খরচ হয় সেই খরচের পারপাসে সে যদি কোনো লোন নিয়ে থাকে তাহলে এটাই প্রয়োজনীয় ঋণ। আর যদি সে এর চাইতে অধিক ঋণ গ্রহণ করে তখন সেটি আর প্রয়োজনীয় ঋণ থাকে না। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তার স্বাভাবিক সামাজিক স্ট্যাটাস হচ্ছে যে এই ধরনের ব্যক্তি ১,৫০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকেন। এখন তিনি যদি তার কোনো আগের থেকে ফ্ল্যাট না থাকে এবং উনি ১,৫০০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট কেনার জন্য ঋণ নেন, তাহলে সেই ঋণটা মাইনাস করা যেতে পারে, কারণ এই ঋণটা তার ব্যক্তিগত প্রয়োজনীয় ঋণ। কিন্তু পক্ষান্তরে যদি বিষয়টা এমন হয় তার স্তরের স্বাভাবিক সামাজিক স্ট্যাটাস হচ্ছে ১৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট, কিন্তু উনি ৪,৫০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে চান, বড় বাসায় থাকবেন, এবং এই উদ্দেশ্যে তিনি একটি ঋণ গ্রহণ করলেন, তাহলে এই ঋণ কিন্তু মাইনাস করা যাবে না, কেননা এটি হচ্ছে বিলাসী ঋণ। সুতরাং ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে যেই ধরনের ঋণ বিলাসী হবে সেগুলোকে জাকাত থেকে একেবারেই মাইনাস করা যাবে না, আর যেইগুলো প্রয়োজনীয় ঋণ হবে সেগুলো মাইনাস করা যাবে। বাকি কতটুকু মাইনাস করা যাবে আমরা নিচে দেখতে পাচ্ছি। মেয়াদি ঋণের ক্ষেত্রে কেবল আগামী 1 বছরের কিস্তি বাদ দেওয়া যাবে। ঋণটা যদি এমন হয় যেটি মেয়াদহীন, যে কোনো সময় চাইলেই ফেরত দিয়ে দিতে হবে, তাহলে সম্পূর্ণ অংশই মাইনাস করতে পারবো। কিন্তু ঋণটি যদি এমন হয় যেটির একটি সুনির্দিষ্ট মেয়াদ আছে, সাধারণত আমরা যখন বাড়ি কিংবা গাড়ি বাবদ ঋণ নেই ওইটা একটা মেয়াদি ঋণ হয়ে থাকে, এই ক্ষেত্রে আমরা আগামী 1 বছরের ঋণই মাইনাস করতে পারবো, এর বেশি না। কিন্তু কোন ক্ষেত্রে?
প্রয়োজনীয় হলে বিলাসী ঋণের ক্ষেত্রে কিন্তু কোনো অংশই মাইনাস করা যাবে না। ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে যদি আমরা আসি, এখানেও একই রকমভাবে দুইটি ভাগ। আমাদেরকে দেখতে হবে যে যেই ঋণটি আমি গ্রহণ করেছি ব্যবসায়িক পারপাসে, এটি দিয়ে আমি কি করেছি। যদি এমন হয় যে এটির মাধ্যমে আমি জাকাত আসে না এমন কোনো অ্যাসেট ক্রয় করেছি, যেমন কোনো মেশিনারিজ ক্রয় করেছি, মেশিনারিজের উপরে জাকাত আসে না। অথবা ফিক্সড অ্যাসেট ক্রয় করেছি, যেমন কোম্পানির জন্য বিল্ডিং বানাবো অথবা একটা জমি কিনবো, সেটার জন্য আমি ঋণ নিয়েছি। যদি আমি ঋণ নিয়ে এই ধরনের কাজ করে থাকি, তাহলে বিলাসী ঋণের মতো একই রকমভাবে এইখানে জাকাতযোগ্য সম্পদ থেকে এই ঋণকে মাইনাস করা যাবে না। পক্ষান্তরে আমি যদি ঋণ নিয়ে এমন কোনো জিনিস অর্জন করে থাকি যেটার উপরে জাকাত আসে, যেমন আমি কাঁচামাল কিনলাম, একটি গার্মেন্টস ফ্যাক্টরি, সে তুলা কেনার জন্য ঋণ নিল, তাহলে তুলার উপরে কিন্তু আলাদাভাবে জাকাত আসে, তাকে জাকাত দিতেই হবে। তাই এই ক্ষেত্রে সে তুলা ক্রয় বাবদ যে ঋণ গ্রহণ করেছে সেটা সে মাইনাস করতে পারবে। তবে এখানেও আগের মতো একই কথা, যদি ঋণটা মেয়াদহীন হয়, অর্থাৎ যে কোনো সময় দিয়ে দিতে হবে, তাহলে পুরাটা মাইনাস করা যাবে। আর পক্ষান্তরে ঋণটা যদি এমন হয় যেটার মেয়াদ আছে, তাহলে আগামী 1 বছর পর্যন্ত, অর্থাৎ তার পরবর্তী জাকাত বর্ষ পূর্ণ হওয়া পর্যন্ত যতটুকু কিস্তি তাকে আদায় করতে হবে, কেবল ততটুকুই মাইনাস করা যাবে, এর বেশি মাইনাস করা যাবে না। স্রেফ একটি উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি এই পার্টটি। কেউ 1 কোটি টাকা ঋণ নিল তুলা কেনা বাবদ, কোন একটি গার্মেন্টস কোম্পানির মালিক। এখন আগামী 1 বছর তাকে 10 লাখ টাকা পরিশোধ করতে হবে এবং এইভাবে 10 বছরে 1 কোটি টাকা তিনি পরিশোধ করবেন। তাহলে এখন আজকে যদি তিনি জাকাতের হিসেব করেন, তাহলে উনি তার জাকাতযোগ্য সম্পদ থেকে কয় টাকা মাইনাস করতে পারবেন? 10 লাখ টাকা, কারণ আগামী 1 বছরে তিনি 10 লাখ টাকা পরিশোধ করছেন। পক্ষান্তরে তিনি যদি তার ফ্যাক্টরির একটি বিশাল মেশিন ক্রয়ের জন্য 40 কোটি টাকা ঋণ নিয়েছেন, যেই মেশিনটি তিনি বিক্রি করবেন না, ব্যবহার করবেন, এখন কি তিনি এই টাকাটি মাইনাস করতে পারবেন এখান থেকে 4 কোটি টাকা? পারবে না। ঠিক আছে, আমরা বোধহয় বুঝে গিয়েছি। তাহলে আমরা আরও কিছু উদাহরণ দেখি। যে সমস্ত ঋণ সাধারণত মাইনাস করা যাবে, যেমন বকেয়া বাড়ি ভাড়া। আমি আজকে জাকাতের হিসেব করছি, এখনও যদি আমার বাড়ি ভাড়া বকেয়া থাকে, এটাকে আমরা প্রয়োজনীয় ঋণ হিসেবে মাইনাস করতে পারবো। কিস্তিতে ফ্রিজ ক্রয় করা হয়েছে, ফ্রিজ বর্তমানে একটি প্রয়োজনীয় জিনিস, এটার টাকা আমরা মাইনাস করতে পারবো। মুদি দোকানদারদের কাছ থেকে বাকি নিয়েছি, এটা মাইনাস করা যাবে। ছেলে মেয়েদের স্কুলের বকেয়া বেতন, ফি ইত্যাদি মাইনাস করা যাবে। নিজস্ব স্ট্যাটাস অনুযায়ী গাড়ি ক্রয়ের জন্য গৃহীত ঋণ, এটাও মাইনাস করা যাবে। কিন্তু আমি যদি এমন গাড়ি ক্রয় করি যেটা আমার স্ট্যাটাসের চাইতে অনেক বেশি, তাহলে ওই পরিমাণ মাইনাস করা যাবে না। বিবাহের জন্য গৃহীত ঋণ, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ঋণ, যদিও সাধারণত বিয়ের জন্য ঋণ করা লাগে না, কিন্তু আমাদের সামাজিক পার্সপেক্টিভে অনেক সময় আমরা ঋণ নিয়ে থাকি। যদি প্রয়োজনীয় পরিমাণের মাঝে সীমাবদ্ধ থাকে, তাহলে এটা মাইনাস করা যেতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার কথা। আমরা কি স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছি? আচ্ছা, এই প্রশ্নটার জবাব এই মুহূর্তে আমার কাছে জানা নেই, একটু পরে ইনশাল্লাহ প্যানেল ডিসকাশন হবে। যারা দূর থেকে প্রশ্নটা দেখছেন না তাদের জন্য বলছি, এখানে একটি প্রশ্ন আমার মাথায় উকি দিয়েছে যে বিবাহের জন্য গৃহীত ঋণ যদি মাইনাস করা যায়, তাহলে মাসনার জন্য গৃহীত ঋণ মাইনাস করা যাবে কি যাবে না। এটা আমি আমার পরবর্তী প্যানেল ডিসকাশনের জন্য রেখে দিলাম, এটা প্রয়োজনীয় ঋণের অন্তর্ভুক্ত হবে কি হবে না। সর্বশেষ, শিল্প এবং বিলাসী ঋণ। ফ্যাক্টরির ভবন নির্মাণের জন্য যদি আমরা কোনো ঋণ গ্রহণ করে থাকি, এটা মাইনাস করা যাবে না। আইটি কোম্পানির কর্মচারীদের বকেয়া বেতন ভাতা, ট্যাক্স ইত্যাদি তারা মাইনাস করতে পারবে, যে কোনো কোম্পানি পারবে। গার্মেন্টস কোম্পানি তার তুলা ক্রয়ের জন্য যেই ঋণ গ্রহণ করেছে সেইটা মাইনাস করতে পারবে আগামী 1 বছর পরিমাণ। নিজস্ব স্ট্যাটাস অনুযায়ী বাসস্থান থাকার পরও গুলশান, বাড়িধারায় অথবা খুলশিতে অথবা আপনার এলাকাতেই বিশাল ফ্ল্যাট কেনার জন্য যদি আপনি ঋণ গ্রহণ করেন, তাহলে সেই ঋণ মাইনাস করা যাবে না। নিজস্ব স্ট্যাটাস অনুযায়ী গাড়ি থাকার পরও আরও দামি গাড়ি ক্রয়ের জন্য কেউ যদি ঋণ গ্রহণ করে, এটাও বিলাসী ঋণ হওয়ার কারণে মাইনাস করা যাবে না। এই ছিল জাকাত এবং ঋণ বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা। আমার আলোচনা এখানে শেষ হচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য শুকরিয়া।